দর্শক স্বাগত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করার জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক, ফিনান্সিয়াল পোস্টের প্রধান সম্পাদক জনাব এম এ আজিজ, আছেন বাংলা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, এছাড়াও আরও আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ। স্বাগত আপনাদের তিনজনকেই। তাহসিন, আপনাকে দিয়ে শুরু করি। অনেক দিন যাবতই বলছেন নির্বাচনী প্রচারণা শুরুর আগে মনোনয়নের যাচাই বাছাইয়ের আপিল চলছে। ঠিক এমনি একটি অবস্থায় আমরা দেখলাম আপনার দলের নেতা নাহিদ ইসলাম বলেছে একটা নির্বাচনে একটি বিশেষ দলকে বিশেষ সুযোগ দেওয়া হচ্ছে, যদিও আজকে প্রেস সচিব এই কথাটা ডিনাই করেছে। এবং আমরা দেখলাম এনসিপি নেতারা এবং জামায়াতের নেতারা উভয়ে এই একই দাবি করছে। হঠাৎ করে আপনারা এদিকে কেন এত ফোকাস করছেন, আসলে কি? আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে শুনছেন। আমার সাথে আমার অত্যন্ত শ্রদ্ধার দুজন আলোচক আছেন। দেখুন, আপনি যে প্রশ্নটি করেছেন, ডেফিনেটলি এটা আউট অফ নোওয়্যার, আউট অফ নাথিং বা কোনো কনটেক্সট ছাড়াই ধরনের কথা হুট করে কিন্তু চলে আসেনি। আপনি দেখবেন যে বিগত কিছুদিন ধরেই আমাদের পলিটিক্যাল সারফেসে এই আলোচনাটা বেশ চাউর করেছে যে আপনার বাংলাদেশে একটা বিশেষ দল যদি বলি, আমি যদি খুব পরিষ্কারভাবেই বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন জনাব তারেক রহমান উনি যখন দেশে ব্যাক করেছেন, দেশে ফেরার পর থেকেই প্রশাসন থেকে শুরু করে বাংলাদেশের যতগুলো ইনস্টিটিউট আছে তারা অনেকটাই একেবারে নতজানু হয়ে তাকে কিভাবে একটা কমফোর্ট দেওয়ার চেষ্টা, তাকে আমার দোষ কি? আমি দেশে আসলাম 17 বছর 18 বছর পরে, আমাকে যদি কেউ এসে এইভাবে নতজানু হয়, আমার সান্নিধ্যের জন্য উতালা হয়, দৌড়িয়ে যায়, এইটা করে সেটা করে, দেখা করে। ওনার মা মারা গেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর, বিভিন্ন লেভেল থেকে ওনার কাছে লোক ওনা যাচ্ছেন, সহানুভূতি জানাচ্ছেন, তাতে এই দল বা তার কি সমস্যা? আমরা তো তার দোষের কথা বলিও নাই। আমরা এই জন্য বলেছি যে সরকার একটা বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা করছে। সরকার কিভাবে দিচ্ছে সেটাই আমি তোমার ব্যাখ্যাটা আমি করি। জি, দেখেন তো, যখন আমরা দেখি যে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর প্রধান থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন অঙ্গ সংগঠন, বড় বড় যেগুলো সরকারি প্রতিষ্ঠান, সেগুলোর প্রধানরা যারা রাষ্ট্রের নাগরিকদেরকে সুবিধা দেওয়ার জন্য নিয়োজিত, বাংলাদেশের সকল পলিটিক্যাল পার্টিদেরকে সুবিধা দেওয়ার জন্য নিয়োজিত, তারা যখন গিয়ে এই ধরনের একটা মেসেজ জাতিকে দেওয়ার চেষ্টা করেন বা সেই দলকে দেওয়ার চেষ্টা করেন, সেই পয়েন্ট থেকে আসলে এই ধরনের একটা অবজারভেশন এসেছে। আমি জাস্ট একটু অ্যাডিশনালি বলি, আপনি দেখবেন যে মনোনয়নকে কেন্দ্র করে ইলেকশন কমিশন যে ধরনের ভূমিকায় আসীন হয়েছে, সব জায়গায় না, বাট পার্টিকুলার বেশ কিছু ইনসিডেন্ট, এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে মারাত্মক লেভেলে সমালোচিত হয়েছে। যেমন আপনি দেখবেন যে যদি মাহমুদুর রহমান মান্না ভাইয়ের কথা বলি, যদি আজকে সেটা আজকে বৈধ হয়েছে, কিন্তু আপনাকে বুঝতে হবে এটা একটা কিন্তু ফান্ডামেন্টাল কোশ্চেন। আপনি তাকে বগুড়ায় প্রথমে অবৈধ ঘোষণা করলেন, ঢাকায় আবার বৈধ ঘোষণা করলেন, একই কারণে। আপনি চিন্তা করেন, ভেরি সারপ্রাইজিং থিং। রাইট। প্যারালালি আবার আজকে গিয়ে আপনি তাকে বৈধ ঘোষণা করেছেন, যে আপিল করেছেন, বৈধ হয়েছে, সেই জায়গাটাতে আমাদের কোনো সে নেই। আপনি দেখবেন যে এটা তো দ্বৈত নাগরিকের প্রশ্নে, আমি একটু শেষ করি, এটা তো একটা প্রসেস, ডেফিনেটলি ইটস আ প্রসেস। এখন প্রসেসটা কি অনেক সময় আপনি সরব হওয়ার কারণে চেঞ্জ হয়ে যাচ্ছে কিনা, এটাও একটা কোশ্চেন আমার মনে হয়। আবার দেখেন, দ্বৈত নাগরিকত্বের প্রশ্নে আপনি সিলেটে আমরা দেখেছি এই ধরনের ঘটনা। আমাদের একজন সহযোদ্ধা এহতেসাম, তাকে আপনি দ্বৈত নাগরিকত্বের কারণে আপনি তাকে বলেছেন যে সে ভ্যালিড না, তার আসনের প্রার্থীকে আবার আপনি বলেছেন ভ্যালিড, অথচ পজিশনিংটা জায়গাটা অলমোস্ট সেম ছিল। আমার মনে হয় আপনার বক্তব্য ক্লিয়ার। আমি একটু লাস্ট লাইনটা বলি। কাজেই দেখেন, আমরা কিন্তু এই জায়গাটা তো খুব স্পষ্ট হওয়া দরকার। আমরা কিন্তু বলটা বিএনপির কাছে পাস করতে চাইনি। আপনি আমার আহ্বায়কের বক্তব্যটা শুনেন, আদার পার্টিজ কি বলেছেন, আই ডোন্ট ওয়ান্ট টু কেয়ার।
বাট আহ্বায়ক যে কথাটা বলেছে, আহ্বায়ক কিন্তু ইন্ডিকেট করেছে সরকারকে। এখন আমি কি সরকারের কাছে নিরপেক্ষ ভূমিকার জন্য আমি সরকারকে প্রশ্ন করতে পারি না? এই সরকারকে সঠিক পথে রাখার দায়িত্ব তো আমার আপনার সবার। নিশ্চয়ই। কাজেই সরকার যদি, আমরা যদি মনে করি সরকার কোথাও ঝুঁকছে, সেইটাকে সতর্ক করা, সেটাকে অ্যাড্রেস করা এবং সরকারকে বার্তা দেওয়ার দায়িত্ব তো আমার আছে। না, সরকার ঝুঁকছে, সরকার ঝুঁকছে না, প্রশাসনের কিছু অতি উৎসাহী লোক গিয়ে ঝুঁকছে। এখন আপনি তো বডি থেকে আলাদা করে অর্গানগুলোকে আপনি মানে আইডেন্টিফাই করার সুযোগ নাই তো। আপনাকে তো সরকারকে বলতে হবে। আপনি কি বলতে পারবেন কোন একটা আলাদা উইংকে ধরে আপনি আলাদা সোজা হন? সুযোগ নাই তো। আমি তো এই দায়িত্বজ্ঞানহীন কাজ করতে পারছি না। আমাকে তো এজেন্সিকে প্রশ্ন করতে হবে, আমাকে তো বডিকে প্রশ্ন করতে হবে, আমাকে তো মাথাকে প্রশ্ন করতে হবে, তাই না? ক্লিয়ার হচ্ছে, আমার মনে হয় ক্লিয়ার। জনাব এম এ আজিজ, আপনার কাছে একটু যাই। আজিজ ভাই, যে কথাটা এসছে আপনি তো শুনছেন, এটাও তো সত্য যে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের কাছে গিয়ে বিভিন্ন লেভেলের লোকজন গিয়ে দেখা করছে, এবং সামনে যেহেতু নির্বাচন, সেই সময়ের এইটা কি বিশেষ কোনো বার্তা দিচ্ছে কিনা যে দাবি তারা তুলছে? আমি একটু ক্লিয়ার করি। আমরা দেখলাম এনএসআইয়ের চিফ গিয়ে তার সাথে তার একটি রাজনৈতিক দলের অফিসে গিয়ে 1 ঘণ্টাব্যাপী বৈঠক করেছে। তো এই সমস্ত বিষয় আপনাদের বক্তব্য বা আপনি কি বলবেন আপনার দৃষ্টিতে? ধন্যবাদ আপনাকে, সহ আলোচক দুইজন এবং দর্শক শ্রোতা। দেখেন, একটা হচ্ছে তারেক রহমান এই দেশে আসলে কি হয় না হয়, আসে কি আসে না, একটা সংশয় সন্দেহ ছিল। তিনি আসছেন, আসার পরে এখন যে তার ডিউটিতে আছে, তাদের যে ম্যাডামের পাশে যে তাদের নিজস্ব ওটাকে কি বলে যেন, এসএসএফ, ওইটাই সিকিউরিটিতে আছে। যেমন ধরেন কালকে পরশুদিনও বনানী শেরাটনে, সেখানে তো আমি কোনো দেখিনি, সরকারি কোনো সিকিউরিটি দেখিনি, সবই ওই পার্সোনাল। 2, ধরেন বেগম খালেদা জিয়া মারা গেছেন, তা ওখানে বিএনপি অফিসে কন্ডোলেন্স বুক খোলা হয়েছে। সেই জায়গায় অনেকেই ওই জায়গায় স্বাক্ষর করতে যান, যাওয়ার পরে উনি হয়তো থাকলেন, তার সাথেও দেখা করেছেন। 1, 2 হলো মূল কথাটা হচ্ছে যে 2001 সালে যে নির্বাচন হয়, ওই নির্বাচনে কোনো জরিপ, দেশি বিদেশি কোনো জরিপ মনে করে নাই বিএনপি ক্ষমতায় আসবে, মেজরিটি পাবে। ওই সময় আপনি খেয়াল করে দেখেন, তখনও কিন্তু আওয়ামী লীগের আপনার যারা নেতা ছিল তাদের কাছে কিন্তু দেখা করেছে, অনেক সরকারি বলেন বেসরকারি বলেন করেছে। কারণ হচ্ছে কি, এটা ঠিক যে ধরেন বরাবরই একটা বলা হয়, ধরেন না আজিজ ভাই, দেখা করা একটা জিনিস, আর বিশেষ করে আমি বলবো যে পুলিশ প্রশাসন থেকে শুরু করে এনএসআর চিফ থেকে শুরু করে বিভিন্ন মহলে যেভাবে ওনার সাথে একটি রাজনৈতিক দলের অফিসে গিয়ে রাজনৈতিক দলের তখন তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এখন দলীয় প্রধান, তার সাথে মিটিং করছে, এইটা তো ভুল বার্তা যাবে। দ্বিতীয় কথা হলো সিকিউরিটির প্রশ্নে অবশ্যই আপনি সিকিউরিটি দিবেন তাকে, তার যা যা প্রয়োজন হয়, কারণ ইতিমধ্যে একজন প্রার্থী খুন হয়েছেন, তার তারেক রহমানের জীবনের উপরে হুমকি আছে, সব কিছু মিলে তাকে সিকিউরিটি দিবেন। কিন্তু আপনি এই যে বার্তাগুলো যাচ্ছে, বিভিন্ন মহল থেকে যাচ্ছে, পুলিশের আইজি থেকে শুরু করে সকলে গিয়ে তার সাথে দেখা করছে, মিটিং করছে, সেই মিটিং আবার পত্রপত্রিকায়, রেডিও টেলিভিশনে ফলাও করে প্রচার হচ্ছে, তো সেই জিনিসটা তো আসলে অন্য যারা বাকি যে দলগুলো আছে তাদের কাছ থেকে তো তাদের আপত্তি তোলার কথা। কথায় যুক্তি আছে যে যদি কেউ ধরেন এনএসআই চিফ যা বৈঠক করেন আনুষ্ঠানিক, তাহলে প্রশ্ন উঠবে, এটা স্বাভাবিক। তবে ওখানে কিন্তু কন্ডোলেন্স বুক এখনো খোলা আছে, তার যে কবরস্থান সেখানেও জিয়ারত করা এখনো ওপেন আছে, মানুষ যাচ্ছে। এখন ধরেন বিদেশিরা বা বড় কর্তারা যারা কন্ডোলেন্স বুকে স্বাক্ষর করতে যায়, তারা ওই অফিসেই যেহেতু তারেক রহমানও অফিস করেন, অনেক সময় দেখা করে আসেন, আমি এটাই জানি। কিন্তু ফর্মালি বৈঠক করছে, এটা পেপার পত্রিকায় আসছে, এটা স্বাভাবিক, একটু রেস্টুরেন্ট হওয়া উচিত। তবে এটাও ঠিক, ব্যাপারটা এরকম, যেমন গ্রাম দেশে তোকে অন্ধকারের গলি দিয়ে হাঁটেন, তখন ভয় লাগলে গান গাইতে শুরু করে, এরকমও হয়েছে কিছুটা। তারেক রহমান যখন আসছে, তার যে অভ্যর্থনা, সেখানে যে জমায়েত 300 ফিটে, এরপরে ম্যাডাম খালেদা জিয়া মারা গেছেন, সেখানে জমায়েত, এতে করে এটা ঠিক একটা দেশে একটা ইমোশন তো দাঁড়িয়ে গেছে।
যাই বলেন, একটা মুখে মুখে বলাও হয় যে সরকারি, হয়তো সরকার বিএনপি এখন যে নেতাকর্মী তাদের ভিতরে একটা উদ্দীপনা তৈরি হয়েছে, হয়তো তারা সরকার গঠন করবে, এই জন্য তারা এক লাইন দেয়। দুই হলো, আপনি খেয়াল করে দেখেন যে রয়টার্সে জামাতের আমির সাক্ষাৎকার দিয়ে বলেছে ভারতের কর্মকর্তা দেখা করেছেন, সেটা তাদের অনুমতি ছাড়া বলা যাবে না। এটা তো রয়টার্সে ছাপা হয়েছে। তো এই সব মিলে না দেখা করেছেন, তাদের অনুমতি ছাড়া বলা যাবে না, এটা আমার মনে হয় একটু আছে। ঠিক বলছে না, উনি এই কথা বলেন নাই। উনি যেটা বলেছেন, আমি অসুস্থ ছিলাম, আমার ওপেন হার্ট হয়েছিল, তখন অনেকে এসছে, তারাও আসছে, আমার সাথে দেখা করে গেছে। আমি তাদেরকে ওনরা বলেছিল যে এই যে এইটা না বলার জন্য। আমির সাহেব বলছেন, তখন আমি বলেছি যে সবাই আসছে, আপনিও আসছেন, এটা আমরা কেন বলবো না। তো উনি আমাদের রিকোয়েস্ট করেছিলেন। আচ্ছা, যাই হোক, এটা মাস মিডিয়াতে এভাবেই আসছে, জি, এভাবে আসছে। আমার কাছেও কাটিং আছে, আচ্ছা। অর্থাৎ জিএম কাদেরটা, জিএম কাদের একবার গেছিল না, মানে আজিজ ভাই, এই ফটো কার্ড দেখে এখন কিছু বলা আমি বলছি না। খুবই ঝুঁকিপূর্ণ। এই কারণে কোনটা সত্য আর কোনটা মিথ্যা, আজকেই রিপোর্ট আছে আমাদের যে এখন এআই দিয়া এইভাবে বানানো হচ্ছে যে আসল কোনটা এআই কোনটা এইটা বোঝা মুশকিল। এআই দিয়ে বোঝা মুশকিল, এবং এআই দিয়ে এখন এমন র্যান্ডম ইউজ করা হচ্ছে, এটা বোঝাও মুশকিল। এর 50% বোঝাই যায় না যে এটা এআই দিয়ে করা হয়েছে, এটা বোঝাই যায় যে বোধহয় অরিজিনাল। রাইট, না আপনি যেটা বলছেন ওই কথা আছে। আমার বক্তব্য হচ্ছে যে ধরেন এখন এই যে ধরেন অভ্যুত্থানের শক্তির ভিতরে যে, আমি বলবো বৈরিতা না বললেও আমি বলবো যে ইলেকশন সামনে, তারপরে একটা প্রতিযোগিতা কিন্তু শুরু হয়েছে, যার ফলে এটা যাই ঘটুক না কেন একটু বেশি বেশি বলা হচ্ছে বলে আমার ধারণা। সামনে নির্বাচন একটু অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকের কাছ থেকে শুনে আসি। রাজ্জাকি ভাই, একই প্রশ্ন আপনার কাছে, যে এই যে দুটি দল, প্রধান দুটি দল, একটি দলের বিরুদ্ধে যে অভিযোগগুলো তুলছে, আপনার দৃষ্টিতে এইটা কতখানি যৌক্তিক? দ্বিতীয়ত, আজকে প্রেস সচিব বলেছেন সরকার কাউকেই বিশেষ সুবিধা দিচ্ছে না। যদি সরকার বিশেষ সুবিধা না দেয়, তাহলে কি এই যে বিভিন্ন সংস্থা, ব্যক্তি বর্গ যারা তার সাথে দেখা করতেছেন, কথা বলতেছেন, ছবি তুলতেছেন, এগুলোকে আপনি কিভাবে দেখবেন? ধন্যবাদ আপনাকে এবং দুজন সহ-আলোচক এবং এনটিভির দর্শক শ্রোতা। যেটা আপনি বললেন, দৃষ্টিকটু যে দেখায়ও মনে করেন, আপনি যদি সব জায়গায় যান তাহলে বিষয়টা দৃষ্টিকটু হয় না। আপনি যদি পার্টিকুলার একটা জায়গায় যান, দৃষ্টিকটু অবশ্যই হবে। কারণ হচ্ছে আপনার অনার বিফোর ইলেকশন অ্যান্ড অনার আফটার ইলেকশন, দুইটার ভিতরে পার্থক্য আছে। তো আপনি এই যে আজিজ ভাই একটা কথা বললেন, বা প্রশাসনের কথা যে নিয়ে আসলেন, শোক বইতে সই করতে যাইতে পারে, এটা একটা গ্রাউন্ড। বাট আপনি আমাদের বেগম খালেদা অত্যন্ত শ্রদ্ধাভাজন, সবার উনি কিন্তু বিএনপির ঊর্ধ্বে উঠে গেছিলেন। রাইট, উনি কিন্তু বিএনপির ঊর্ধ্বে। আপনি যে বিএনপির নেত্রী না উনি, না আমি বলছি উনি এর চাইতেও বড়, মানে এত বড় মাপের নেত্রী হয়ে গেছেন যে সবাই তাকে একসেপ্ট করে। এখন যদি বলে আল্লাহ মাফ করে উনি মরে গেছেন, যদি বেঁচে থাকতো, যদি তার প্রেসিডেন্ট বানানো হবে, সবাই কোথাও বানান। মানে এই জায়গাটায় সে চলে গেছে তার ক্যারেক্টারিস্টিক দিয়ে দীর্ঘদিনের। এবং যে 24-25 লাখ লোক যে জানাজায় আসছে, এরা যে সবই বিএনপি করতেছে তাও কিন্তু না, দল মত নির্বিশেষে। এবং সেটা দেখে যদি কেউ মনে করে যে না অনেক কিছু হয়ে গেছে, ভিন্ন কথা। এখন আসেন প্রশাসন। আপনি নির্বাচনের সময় প্রশাসন একটা ফ্যাক্টর। আপনি যাদের কথা বললেন, অমুকটার চিফ তমুকটার চিফ, দে আর লোড বিয়ারিং বিম, পুরো ইলেকশনটা তারা কন্ট্রোল করে। আপনি একটা ছোট্ট ঘটনা বললে বুঝবেন যে এই প্রশাসন নির্বাচনের অযোগ্য। সেটা কেন? 17 বছর একটা মেয়ে সুরভিকে ধরে আনলো, তাকে রিমান্ড দিল 2 দফা। দ্বিতীয় দফা রিমান্ড দেওয়ার পর তারপরে ঘন্টা 3 ব্যবধানে আবার জামিন হইল। দায়িত্বশীল একজন সরকারের লোক বলল যে না, এটা দেখতে হবে বিষয়টা কি। 1 2 ম্যাজিস্ট্রেট সাহেবের সামনে যখন রিমান্ড চায়, তখন তার বয়স লেখা হইলো 21। প্রশ্ন করা ছিল এনআইডি কোথায়, এনআইডি পাওয়া যায় নাই। তো এনআইডি পাওয়া যায়নি 21 লিখলেন কেন? 14-15 তো লিখতে পারতেন। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট। তাহলে এই আয়ুটা কে? আপনাকে অথরিটিটা কে দিচ্ছে যে এনআইডি ছাড়া? আপনি তার জন্ম নিবন্ধন তো একটা আছে, আপনাকে বের করতে হবে, নাহলে অযোগ্য। জাস্ট আপনি নিজে নিজে রিজাইন দিয়ে চলে যান। সে তো বহাল তবিয়তে আছে। ম্যাজিস্ট্রেট কি আনসারেবল হয়েছে যে তাকে রিমান্ড দিলা কিভাবে?
আইও না পাইতো, সে তো জিজ্ঞেস করতে পারতো যে তোমরা যে রিমান্ড চাচ্ছ তার বয়সের সনদটা কোথায়, এনআইডি নাই, ওকে তুমি কালকে জন্ম সনদ নিয়ে আসো, না আসলে কলেজে পড়ে মেট্রিকের সার্টিফিকেট নিয়ে আসো। দেখেছেন কোনো কৈফিয়ত আছে? মেএসটিসির বহাল তবিয়াতে আছে, আবার আইও বহাল তবিয়াতে আছে, আর দায়িত্বশীল আইন মানে অ্যাডভাইজার জামিন হয়ে গেল। কেমনে হইলো, কি আশয় বিষয়, টোটালটাই তো আমার কাছে আজগুবি জগৎ মনে হয়। নো সিস্টেম। আপনি আমাকে বলেন, তারপরে আসেন বড় বড় কর্মকর্তা দেখা করতেছে, আমি তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে বলতে চাই, উনি বলুক ওনাকে কি সরকার প্রধান দেখা করতে বলছেন, নাকি ওনাকে আর্মি চিফ দেখা করতে বলছেন, না কোনো গোয়েন্দার টপ হিসাবে যাইতেছেন কিছু এজেন্ডা জিনিস যাচাই করে, কি ব্যাখ্যা তো লাগবে। আর যদি ব্যাখ্যা না লাগে আপনি সব জায়গায় যেতে পারেন, নাহলে কোথাও আপনি যাবেন না। বিষয়গুলো তো আপনাকে এইভাবে বিবেচনায় নিতে হবে। 3 নম্বর আসেন, শোক বইয়ের কথা যে বললেন, লক্ষ লক্ষ লোকের কি শোক বইতে সই করার সুযোগ আছে? এই দেশের লক্ষ লক্ষ লোক তো জানেই না শোক বই কি, আর যারা যায় দে আর প্রিভিলেজড, তারা যাচ্ছে টোটালটা। আমি কেন বলছি, বেগম খালেদা জিয়া মারা গেছেন, উনি কারো শুধু মা হিসেবে মারা যান নাই, প্রতিটা মুহূর্ত পলিটিক্যাল। জয়শঙ্কর আসলো কেন? আমার মা মারা গেলে জয়শঙ্কর আসবে? তার মানে এভরিথিং ইজ পলিটিক্যাল। আপনি সুবিধা নেওয়ার সময় বলে ফেলবেন অমুক মারা গেছে, আর এগুলা নিবেন না, না এগুলা দৃষ্টিকটু। মানে কিন্তু আমি বলি দেশের এবং সাবেক 3 বারের প্রধানমন্ত্রী আমি তো এরকম একজন সর্বজন সেটাই তো আমি বলতেছি। নারী, ওনার মৃত্যুর পরে এভাবে দেশ বিদেশ থেকে মানুষ আসবে, ওনার শোক বইতে সই করবে, ওনার সাথে দেখা করবেন, এটাই তো স্বাভাবিক। স্বাভাবিক কিন্তু বলতেছি আমি তো আপনাকে এটা স্বাভাবিক বলতেছি, কিন্তু স্বাভাবিক মৃত্যু না। উনি যেই লেভেলের মানুষ, এটাকে তো আপনি সিম্পলি আমার মা মারা গেছে ধরতে পারবেন না, আপনি বললে তো হবে না। ওখানে যে বামপন্থী যারা গেছে আমাদের তারেক রহমানের সাথে দেখা করতে, তার জন্য শোক জানাইছে, তারপরে রাজনৈতিক আলাপ করছে। আসতেই হবে রাজনৈতিক আলাপ, এটা তো বললে হবে না। রাজনৈতিক আলাপ হয় কিভাবে? এইরকম বিভিন্ন অকেশনে এইটার কুলখানি, এটার চেহেলাম সবটাই আপনার হবে। ওই যে নির্বাচনের সময় যখন আমরা দেখছি হেজাব পুইরার নাম ছিল, হেজাব তসবি হাতে নিয়ে, ওইটা কি সে মুসলমান হিসেবে নামছে? মুসলমান তো উনি ছিলেন না, ছিলেন, কিন্তু ভোট ক্যাশ করার জন্য নামছেন। বুঝাইতে পারছি আমি? আপনি জিনিসগুলো ক্লিয়ার। এইবার আসেন, আপনি নির্বাচন প্রশাসন তো একটা বুঝাইলামই, প্রশাসন তো এইভাবে চলবে। এইবার আসেন নমিনেশন নিয়ে, এই যে স্বতন্ত্র প্রার্থীর যে প্রহসনটা চলতেছে, এইটা কি কেউ বাদ দিছে? এটা নিয়ে তো আজকে কোর্টে হয়েছে। কোর্টের দরকার নাই তো, আপনি এখনই বাদ দেন না। আপনি সংবিধান তো নাই, আমি নির্বাহী ইলেকশন কমিশন বাদ দিতে পারি নাই বলেন না। ইলেকশন কমিশন শুনেন, তর্ক করেন না। আমার মনে হয় ওই যেহেতু আপনি আইনজীবী, আর ওই আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি বাংলাদেশে যে সংবিধান মোতাবেক নির্বাচন হচ্ছে না। তাহলে বহু আগে পার হয়ে গেছে নির্বাচন করা। আমি জানি, কিন্তু ওই আলোচনা করতে গেলে আমার আলোচনা আমি ওই আলোচনায় যাচ্ছি না। হ্যাঁ, কিন্তু সংবিধান আছে, সংবিধান আছে তো। তা আমরা কি সবাই বুঝলাম না 36-এর যে জুলাই 36 আন্দোলনটা ছিল, তাতে এই যে আপনার 1% যে স্বতন্ত্র প্রার্থীর লাগবে, আমরা 3টা লোক একটা দল করি, জামাত করি, নয় বিএনপি করি, নয় এনসিপি করি। আচ্ছা, কারে নমিনেশন দেবে এটা চূড়ান্ত হয় নাই। আমরা যখন নমিনেশন সাবমিট করতে যাব, 3 জনেই দিলাম, দেওয়ার পর তো পাবো একজনে, উনি পাইলো। তখন এর থেকে যদি আমি বলি আমি স্বতন্ত্র ইলেকশন করব, আমি পারবো না। আপনার 1% দিয়ে জমা দিতে হবে। তার মানে কি? তার মানে 3টা লোকই আমরা আমার এলাকায় পপুলার। সুতরাং তুমি পপুলার যদি ভোট করতে যাও, ওনার ভোটে আমি কাটমু। সুতরাং এটাকে বলে ব্লক করে দেওয়া, যে তুমি স্বতন্ত্র পপুলার হইলেও দলের থেকে বাইরে নির্বাচন করতে পারবে না। যে 70-এর আন্দোলন, মানে 70 অনুচ্ছেদ এই টাইপের, এই ধরনের, সেটা কি আমরা অ্যাটলিস্ট এইটাও তো বাদ দিতে পারতাম? এটাও তো আমরা বাদ দিই নাই। তাহলে তো আমরা গেলাম কোথায় আলটিমেটলি? না, কেন আপনি বাদ দিবেন? আপনি নির্বাচন করবেন স্বতন্ত্র প্রার্থী, এলাকায় আপনি এমপি প্রার্থী, এমপি নমিনেশন মানে হয়েছেন, আপনি প্রার্থী হবেন, 1% লোকের আস্থা আপনি দেখাইতে পারবেন না, তাহলে আপনার প্রার্থী হওয়ার কোনো যোগ্যতা নেই। আপনার কাছে 30 সেকেন্ড, আমরা তো 3 জন এক দলে, এখান থেকে তো আমি শিফট হইতে পারতেছি না ওই মুহূর্তে। কেন আমি ওই মুহূর্তে শিফট হবো কেমনে? কেন আপনার এরকম দল করেন কেন? আপনি 3 জন নিয়ে আমি একটু বিরতি নেই, বিনা জবাব শেষ হয় নাই তো। আপনি তারপরে ভোটের কথা যে বললেন 1% নাই, আমার আছে, কিন্তু ভোট গোপন ব্যাপার না?
গোপন ব্যাপার কিনা? হ্যাঁ, গোপন তাহলে আমি এনআইডি দিব, আমার স্বাক্ষর দিব, ভোটার নাম্বার দিব, আর বড় দলের লোক গিয়ে তারা থ্রেট করবে, আমি তো আমার গোপনীয়তা আপনি নষ্ট করতেছেন এই আইনের নামে। দিস ইজ কল্ড ইলেকশন ইঞ্জিনিয়ারিং। না, এগুলো আপনি ওকালতি প্যাস মানে No, প্যাস, no, no. আপনি No, প্যাস no, মারতেছেন। no. আপনার বিপক্ষে No, no, গেছে, no. আপনি ওকালতি প্যাস No, মারতেছেন। no, no. কেন? আপনি আমি আমার গোপনীয়তা একজনকে গোপনে ভোট দেব, হ্যাঁ। আপনি আগেই প্রকাশ প্রকাশ করতেছেন করতেছেন, আমার 1%। এনআইডি দেখবেন, এটা আগেও ছিল, ভোটার নাম্বার দিবেন। রাজ্জাক I ভাই hate যে this. অর্থে বলতেছেন, আপনি বাদ দেন। এই আর্গুমেন্ট তো আগেও ছিল 1%। এবারে নতুন ইন্ট্রোডিউস করে নাই, কিন্তু সংস্কার হয়েছে, 1% রাখলো কেন? আমার আরেকটা কথা বলে দিই, প্রশাসন যে ওনার ব্যাপারে স্ট্রং ডিউটি দিতেছে, তার ব্যাপারে আর্মি ডিউটি দিতেছে, আমার ব্যাপারে পুলিশ ডিউটি দিতেছে। পুলিশের আইজি কে বলতে হবে তুমি কার নির্দেশে দিলা, সরকারের নির্দেশে না, ইসির নির্দেশে না, তোমার নিজের নির্দেশে। 1% ভোটের প্রয়োজনীয়তা নিয়ে আপনি কথা বলছিলেন, যেটি রাজ্জাকি ভাই যেই পয়েন্টটি তুলে এনেছেন যে ভোটারের সেই নিরাপত্তা কোথায়, তার সেই গোপনীয়তা রক্ষা কোথায়, ইত্যাদি ইত্যাদি শুনতে চাই আপনার কাছ থেকে। না, আমিও আগে বলেছি, আপনি ধরেন অনেক রাজনৈতিক দল আছে যে দল ঐক্যমত্য কমিশনে বসছে, এই দলের অর্ধেক দল আমার ফ্যামিলির যে মেম্বার আছে তাই নাই, ভোটার নেই। ভোটার না, বিরাট ফ্যামিলি, মানে কমিটি তো এরকম 71 জন ফ্যামিলি মেম্বার আমার। কয়টা পার্টি আছে বলেন? 30টা পার্টি বসছে না, এর অর্ধেক দল আমার ফ্যামিলির ভোটার হচ্ছে কম ভোট। এখন আপনি বলেন এটা কখন এলো এগুলা? এটা বহুবার ঠিক বলছি। আছে। শোনেন, ভাই বোনের এই শাখা আমার বাবার থেকে শাখা, না, mind it, বুঝতে পারছি, আমি clear। হাওলাত করি নাই। এখন শোনেন, আমি একবার প্রেস ক্লাবে ঢুকতেছি গেট দিয়ে, 11 দল আছে না, মঞ্চের ওই যে ফুটপাত মঞ্চ, ওটার 15 জন দাঁড়ায় আছে, সামনে 9 জন দাঁড়ায় আছে, বলেন 20 জন হলো তো। ওই আরে ভাই, ওখানে তো দর্শকও জমে, অনেক ফুটপাতে জমে না। এখন আপনি বলেন যে একটা লোক, অনেক পার্টি আছে, ঐক্যমত কমিশনের তাফালিং বহুত করছে, হ্যাঁ 30 জন 20 জনের বেশি লোক গোছাইতে পারে না, হ্যাঁ লাগে না, নিবন্ধন আছে প্রতীক লাগের, তাই সে ওই তার পার্টিতে স্বাক্ষর করে দিলে সে নমিনেশন পেয়ে যায়। আর স্বতন্ত্র একজন ধরেন যারা একটা যারা ইন্টারন্যাশনালি ফেমাস ডাক্তার, তো সে এখন এই খিলগা ঢাকা নয় এই অঞ্চলে, সে ওখানে জন্ম নিয়েছে, বাপের বাড়ি দাদার বাড়ি ভিকার ড্রেসে পড়ছে, সব ঠিক আছে, কিন্তু তাকে 1% ভোট ওই সমর্থন আগে সমর্থন লাগবে, স্বাক্ষর আনতে হবে, আবার স্বাক্ষর আনতে হবে, এনআইডি আনতে হবে, আবার ভোটার নাম্বার দিতে হবে। মাইন্ডেড এটা কি? এখন বলেন তো, আপনি চিন্তা করেন, আপনি ধরেন ভদ্রলোক, একটা ধরেন এলাকার একটা প্রতিষ্ঠিত লোক, বা একজন ধরেন আমি ইলেকশন করতে চাই, আমার পক্ষে সম্ভব না, যদি সম্ভব না হয়, আমি আজিজ ভাই ওই পয়েন্টে আমি তার মানে এগ্রি করছি, আপনি- না, না, না। কিন্তু যেটা হয় বাস্তবতা, যেটা হয় সেটা আমরা দেখছি, অতীতে আমরা দেখেছি যে স্বতন্ত্র প্রার্থীর নামে বড় দলগুলো তাদের ডামি প্রার্থী দিয়ে দেয় অনেক, মানে কেন দেয়? 5 জন দেখা গেল ডামি প্রার্থী দিল, আমি বটগাছ মার্কার প্রার্থী, আমার সাথে আমি 5 জন ডামি প্রার্থী দিয়ে দিলাম স্বতন্ত্র। এই কারণে দেয় যে এজেন্টের সুবিধা নেওয়ার জন্য আমার প্রত্যেকটা বুথে আমার 5 জন, ওই স্বতন্ত্র 5 জন তো আমি পেলাম, আমি বটগাছ মার্কায় আরো একজন নিতাম, অর্থাৎ একটা বুথে 6 জনই হলো আমার। আমিও বলছি, রাজ্জাকি ভাই বলছে আপনি একটা প্রার্থী হবে, সেই প্রার্থী আগেই কেন 1% ভোটকে ওপেন করবে? আমাদের এজেন্টের বিষয় না, আপনি ভোটারের জন্য 3000 লোকের যে স্বাক্ষর আনবেন, এটা কি তামাশা নাকি? 1 2 নম্বর, এটা ধরুন লিস্ট আউট হবে, আপনি এলাকার খবর জানেন না, গ্রামে গঞ্জে এখনই অলরেডি বলতেছে যে স্বতন্ত্র প্রার্থীরা স্বাক্ষর দাও, কারা দেখে নিবনে না, এটা ক্লিয়ার। এই পয়েন্টে আপনি এটা করবেন কেন? আমি ইলেকশন করব, আপনি যেটা আমি পপুলার কি পপুলার না? বললেন যে ডামি প্রার্থী যে দেয় এজেন্ট দেওয়ার জন্য, স্বতন্ত্র প্রার্থী বানাতে পারবে সে, হ্যাঁ পারবে তো। দামি বানাতে বড় পার্টি যেগুলো আছে, হ্যাঁ। বড় পার্টি, সে যদি মনে করে দামি আমার বানায়। এজেন্টের জন্য 3টে ডামি প্রার্থী আমার দারোয়ান পিয়ন দিয়ে বানাবো, পারবে তো। না, সেটা এটা তো নাথিং নিউ রে ভাই। আপনি সেটা টেন্ডার কি আমার করেন? কথা হচ্ছে এটা টেন্ডার দেয় 1% 5টা। আগে ছিল। শুনেন প্রশ্ন আজিজ ভাই, হচ্ছে রাজ্জাকি ভাই আগে গেছিল কোথায়?
আমি না উকিল না, আমি বুঝলাম না উনি আগে গেছিল কোথায়? ও আগে তো না, 1% ছিল। এইগুলি আমি 7 মাস ধরে এবারে কইতেছি। সংস্কার কমিশন কি করছে ভাই 7 মাস ধরে এটা কেন কইতেছি, কি বলি না? এটা না, তো সেটা এখন বলেন, বলতেছে, এত- আমি বলছি এত আগের জোর দিয়ে- নির্বাচনেও মানে ছিল। জোর দিয়ে বলেন নাই। না, 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 আগে না, তো মিউ আগের- করে বলছেন। আগের নির্বাচনেও এর আগে আমরা 1% ছিল সংবিধান তো। নাই বলি নাই। আরে কোনটা? আগেও 1% ছিল, এবারে নতুন না, ওইটা রয়ে গেছে। তো ওইটা থাকবে কেন? আমার কথা কথা তো সেখানে। সংস্কার কমিশন করছে, বদিউল আলম কয় এটা ওই অমক সমক, হেতে কি করছে সংস্কার কমিশন না? কি সংস্কার- হেতে কি আমি করছে? অনেক ক্লিয়ার, একটু এক এক করে শুনে আসি। হ্যাঁ, শুনে একটু আসেন। তাহসিনের কাছে একটু শুনতে চাই। তাহসিন, যে কথাটি বলছেন আমাদের আজিজ ভাই এবং রাজ্জাকি ভাই তো উকিল মানুষ, খুব জোর দিয়ে বলছেন। তো আসলে মানে আপনাদের মত কি এই 1% নিয়ে যে কথাটি আসছে, এ ব্যাপারে আপনার মত কি? আচ্ছা দেখেন, আমি আমার একটা ডিফারেন্ট পজিশন আমি একটু বলি আর কি। দুজনই অত্যন্ত বিজ্ঞ মানুষ। নিশ্চয়ই। একটা পয়েন্টের সাথে আমি একেবারে হাইলি এগ্রিড, যেটা রাজ্জাকি ভাইও বলছেন, সেটা হচ্ছে যে আপনি যদি ভোটার ডিসক্লোজই করে দেন, তাহলে ওই ভোটারের সিকিউরিটি তো একটু কমপ্লিট হার্মে পড়ে যাবে। কাজেই ডিসক্লোজ আপনি- কিভাবে? ওইটা তো নির্বাচন কমিশনে থাকবে। ভাই এটাই তো প্রবলেম। মানে আমি এটা আইনেও কাজ আমি করে আমি না। জানি আমি জানি যে আপনার গোপন ভোট হবে, আপনি প্রকাশ করে দিতেছেন আগে। এটা নৈতিকভাবে আইনগতভাবে বৈধ না। আমি একটু ঠিক বলি, না? সেটা হচ্ছে যে দেখেন, এটা আমরা তো এটাই জানি যে এটা আসলে ডিসক্লোজেবল না, কিন্তু সমস্যাটা হচ্ছে ডিসক্লোজ হয়ে যায়। তো এটাই তো আনফরচুনেট। রাজ্জাকি ভাই যেটা বললেন এটা তো ট্রু, যে গ্রামে গঞ্জে এটা থ্রেটিং করা হয় ওপেনলি, যে কারা ভোট মানে সমর্থনে দিচ্ছ আমরা কিন্তু দেখে নিব। কাজেই দেখেন, এইটার এটা একটা সিকিউরিটি ইস্যু আছে, এটার একটা প্রাইভেসি ইস্যু আছে। কাজেই ওই প্রাইভেসি ইস্যুটা মানে খুবই সিভিয়ারলি হচ্ছে এটাকে ট্যাকেল করা দরকার। কিন্তু স্বতন্ত্রের ক্ষেত্রে আপনি যদি কোনো ধরনের বার না দেন ভোটারের, তাহলে আপনি যেটা বলেছেন এটা আমি আর রিপিট না করি, এটা একটা বড় প্রবলেম, যে এখানে একটা বায়াস প্লেয়ের সুযোগ আছে, ডামি প্রার্থী মানে এঙ্গেজ করার একটা সুযোগ আছে। আরেকটা প্রবলেম আছে, মানে সেটা হচ্ছে যে আমাদের এখানে ধরেন একটা ঝোঁক প্রবণতা আছে, আমাদের পুরো বাঙালি জাতিসত্তার মধ্যে একটা ঝোঁক প্রবণতা আছে। আপনি একটু আমোদ সভা যদি পড়েন, মানে হি এক্সপ্লেইন ইট ভেরি বিউটিফুলি। এই আমি ওই ব্যাখ্যাটা অনেক লম্বা হয়ে যাবে, আমি আর টানছি না। বাট এই ঝোঁক প্রবণতার ফলে যেটা হয় যে দেখেন, 5,000 ভোট আপনি ধরেন এই মিনিমাম বারের কারণে অনেকেই চাইলেই হুজুকে প্রার্থী হতে পারতেছে না এখন, বিকজ এটা তার জন্য একটা কমপ্লিকেশন বার হিসাবে কাজ করে, যে না আমি আপনি বার তুলে দেন, কালকে দেখবেন যে মানে এখন এই বাংলাদেশ আমরা চাই, এটাতে কোনো সমস্যা নেই, বাংলাদেশে যে কেউ কম্পিট করার ওই রাইটটা রাখে। কিন্তু ওই যে প্রবলেম যেটা, যে ধরেন তখন দেখা যাবে যে আপনার একটা কনস্টিটিউয়েন্সিতে 70 জন প্রার্থী, 70 জন স্বতন্ত্র প্রার্থী। এখন আপনি কাকে কোন, রাজাকি ভাই আপনি একটু ব্যাখ্যা করেন আইনের অ্যাঙ্গেল থেকে, আমার লিমিটেশন থাকতে পারে। না, না, রাজ্জাকি ভাই, না, আপনার না, কাছ থেকে আপনি এটা বলুন, শুনবো। জি, বলুন। কিন্তু please। খেয়াল করে দেখেন, আপনি যদি কোনো কন্ডিশন এখানে অ্যাপ্লাই না করে দেন, কন্ডিশন না থাকলে যেটা হবে, সে তো উন্মুক্ত। এবং নির্বাচন কমিশন তাকে তো কোনো ভ্যালিড জায়গা দিচ্ছেন না তাকে এলিমিনেট করার। এখন নির্বাচন কমিশনকে জোর করে এলিমিনেট করবে কাউকে না, না, সুযোগ কিন্তু নাই। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে মিনিমাম গ্রহণযোগ্যতা, মিনিমাম এঙ্গেজমেন্ট টু দি পিপল ওই পার্টিকুলার কনস্টিটিউয়েন্সিতে আপনার আছে কিনা এটা প্রুভ হওয়া। সমস্যা হচ্ছে যে আমরা এই প্রসেসকে রাইটলি ইউজ করতে পারিনি। এই প্রসেসের ভ্যালিডেশন, প্রসেসের ইউজেবিলিটি, এটা নিয়ে কোশ্চেন আছে। এক্স্যাক্টলি। কিন্তু আমার কাছে মনে হয় যে এরকম বার না থাকলে এটা এমন উন্মুক্ত জায়গায় একটা সময় চলে যাবে বা চলে যেত, দেখা গেছে মানে একটা লোকাল ধরেন যে ইলেকশন বোঝে না, কনস্টিটিউয়েন্সি বোঝে না, ভোট বোঝে না, তার কোনো এঙ্গেজমেন্ট ছিল না, কোনো কিছুই ছিল না, টাকা আছে, খেয়াল করে দেখেন টাকা আছে, সমর্থন কিন্তু ম্যাটার করে। এটা কিন্তু শুধু টাকার উপর ডিপেন্ড করে না, শুধু টাকার উপর ডিপেন্ড। এখন আপনি নিশ্চয়ই। আরেকটা অ্যাঙ্গেল থেকে বলতে পারেন টাকার উপর ডিপেন্ড করে, বা ওই ডিবেট আমি যাচ্ছি না, Right. সেটা ডিফারেন্ট একটা কেস। বাট সমর্থন ম্যাটার করে, সমর্থন আমার ম্যাটার মনে করে। হয় আমি একটু রাজ্জাকি বলছি, মানে আমি একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে না, না, দেখলাম। ঠিক আর কি। আছে। রাইট আমি রাজ্জাকি ভাই, না আমি আমার জাস্ট আমি ওকে ওর এইটা জানার জন্য যে পয়েন্টটি এখানে আমি মানে সেইটার জবাবই তাহসিন- দিচ্ছি। জি প্লিজ। সে যেটা বলতে চাচ্ছে, হ্যাঁ। গয়রহ রাম শাম যদু মধু কলিমদ্দি সলিমদ্দি সব ইলেকশনে দাঁড়ায় যাবে। শুধু দাঁড়ানো সম্ভব না। না, না, আমি বলতেছি। মানে দাঁড়ানোই না, না, এটা হলো- দাঁড়ানোই সমস্যা না। না, না। সমস্যা যেটা হলো এরকম একটি বৃহৎ পরিসরে আমি সেটাই- প্রার্থীদের নিয়ে কাজ করা। আমি তো সেটাই এবং বলতেছি এই- আপনারে। এই পুরোটাই একটা বিরাট প্রার্থীদেরকে ব্যাপার। আবার বিশেষ করে আরে ভাই, আমি প্রার্থীর তো সুবিধা সেটাই করতে হবে। বলতেছি, তার জি। কথাটাই তো বলতেছি যে 70 জন প্রার্থী হবে। আমি এই অ্যাবনর্মাল ইন্টেলিজেন্স দেখি নাই, আমি দেখি নাই।
এত পাগল মানুষ না যে ইলেকশন আইসে গয়রহ দাঁড়ায় গেল। আপনি এই একটা বড় দলের থেকে মনে করেন 2 জন স্বতন্ত্র প্রার্থী আসবে, কারণ তার কিছু ভোট আছে, আর দল তাকে আটকানোর জন্য এটা করছে, এটা দল করছে দলের স্বার্থে, কারণ দলের লোক যখন স্বতন্ত্র হয় তাহলে তার দলের ভোট কাটবে। এটা হলো কনস্পিরেসি 1 নম্বর। 2 নম্বর আসেন যে আপনি যেটা বললো যে গয়রহ দাঁড়াবে, গয়রহ কেউ দাঁড়ায় না। যে লোকগুলা বাংলাদেশে এখন রাজনৈতিক দল হিসাবে পরিচিত, বড় 2-4টা দল বাদ দিয়া, ওগুলোর নাম প্রকাশ করার দরকার নাই, বাকি যারা দল করছে তাদের পরিচয়ের জায়গায় একটাই টেলিভিশন টক শো। এছাড়া রাজনৈতিকভাবে রাজনৈতিক কর্মকাণ্ড দিয়ে পরিচিত হইছে এরকম নাই, খুবই কম। আর যা 2-1 জন আছে ছাত্র জীবনে বিশাল কিছু ছিল, তারপরে গয়রহ হয়ে গেছে। কাজে আপনি যেটা বলছে ওই গয়রহ এত দাঁড়াবে না, কারণ আপনি পোস্টার ছাপানো, লোক ডাকা, এটা তামাশা না। ইলেকশন করতে যে টাকা কামানোর জন্য আরো আমি বলি আপনাকে এত গয়রহ দাঁড়ায় না, এত গয়রহ দাঁড়ায় না। এটা নাম্বার 1 পার্টির লোককে আটকানোর জন্য করছে, নাম্বার 2 যে রাজনৈতিক দলগুলো বার্গেনিং করতেছে সিট নিয়ে, তাদের পরিচয় একটাই টক শো দিয়ে। আমি একটু আপনার কাছে বুঝতে চাই, সেটা হচ্ছে এই যে আমি যে সমস্যার কথাটা বললাম, যে আমি ধরে নেই আমি একটি বৃহত্তম দলের প্রার্থী হয়েছি, এই কেন্দ্রে আমার পক্ষে ভূমিকা রাখার জন্য, মাসেল শো করার জন্য আমি 10 জন স্বতন্ত্র প্রার্থী দাঁড় করিয়ে দিলাম, যাতে কেন্দ্রে আমার একাই ওই 10 জনের পক্ষে একজন করে 10 জন, আর আমার নিজের একটা 11 জন এজেন্ট আমারই থাকে। ওই 11 জন এজেন্ট যখন বলবে হ্যাঁ এখন মাঘ মাস, বাকি থাকবে 3 জন। বাস্তবতা এটা, আপনি বাস্তবতা দল খারাপ লোক দাঁড়া করাই এমনিই তো যাইতেছে। আপনি কি বলেন না বলেন, যেটা বড় দল তার লোক একজনের কাছে 15 জন অটোমেটিক যাচ্ছে। এইটার প্রতিকার কি? আপনি এই জিনিসটা রুখবেন। এই যে আমি যেটা বললাম যে না, এটা বলতেছি শোনেন, আমি বলছিলাম একটা, আচ্ছা একটু শুনে আসি 2 মিনিট। আপনি যেটা বলছেন যে একটা দলের থেকে ইনি নমিনেশন পাইলো, আরো 5 জন দাঁড়াবে না, 5 জন দাঁড়াবে না। আপনি তো কথাটা শুনছেন না রাজ্জাকি ভাই? বললামই তো 5 জন স্বতন্ত্র দাঁড়া করাবে। হ্যাঁ, সেটা তো দলের থেকেই না, দল থেকে না, সে স্বতন্ত্র ব্যানারে দাঁড় করাবে স্বতন্ত্র অ্যাডভান্টেজ নেওয়ার জন্য। এত এইগুলি কেউ করে আমরা দেখি নাই। আপনি দেখেন নাই? কয়জন দেখছেন আপনি বলেন? আমি বহু দেখেছি। কি বহু দেখেছি? আপনি যদি লোক না পান, আপনি বড় দলের বাইরে লোক না পান, তখন আপনি দামি দাঁড়া করেন। এটা যেভাবে বলা হচ্ছে একটা কনস্টিটিউশন 50-60 জন, তা হবে না। তবে আমি বড় দলের একজন প্রার্থীর প্রচারের কাজ করেছি। হ্যাঁ, আপনি তখন বলেন আপনি নিজে নিশ্চয় দামি। ওই আমি বলতেছি বলেন, তার পিয়ন, সত্য কথা বলবেন, সত্য কথাই, তার পিয়ন দারোয়ান এজেন্ট দেওয়ার জন্য 3 জন প্রার্থী ছিল। ছিল ভালো, একদম ছিল। এখন শোনেন, আবার এখন আমার পাবনাকে একজন প্রতিমন্ত্রী ছিল সাবেক, তিনি কাগজ ছেড়ে দিছে, তার অটোমেটিক স্বাক্ষর হয়ে গেছে, সে স্বতন্ত্র দাঁড়ায় গেছে। আমি নাম তো বলতে পারতেছি না, অনেক পার্টি আছে, এই 3000 করে সদস্য সংগ্রহ করা সম্ভব না। আপনার যেটা বলা হচ্ছে যে গড় একটা সিটে 50 জন দাঁড়াবে না, বড় পার্টির লোকই কিন্তু তার এজেন্ট দিতে পারে, আমি রাজ্জাক ভাইয়ের ইয়ার সাথে, আজিজ ভাইয়ের কথার সাথে এগ্রি করছি, এবং আপনার কাছে আমি জানতে চাচ্ছি রাজ্জাকি ভাই, এই জিনিসটাকে প্রতিরোধ করার জন্য বা এইটার মানে কিভাবে প্রতিরোধ মানবাধিকার লঙ্ঘন করতে পারে না। ঠিক আছে, একজনের অধিকার আজিজ ভাই, অধিকার নষ্ট করতে চাচ্ছি না আমরা, কিন্তু আপনি যেহেতু এই ধারাটা 53 বছর ধরে চালাই আসতেছেন, সুতরাং এটা চলবে, কিন্তু আপনি এক জায়গায় স্টপ আনতে হবে। যখন আপনি অবস্থা, আজকে যদি আপনি এই 1% এমবার্গোটা তুলে দেন, দেখবেন ওই ঝামেলা থাকবে না, পপুলার লোকটা আসবে। তারপরে আপনি আইপিওতে লিখে দেন, কোন ক্যান্ডিডেটের যদি একাধিক এজেন্ট থাকে তাহলে তার প্রার্থীতা নিয়ে এটা অনেক কিছু করা যায়, বন্ধ হয়ে যায়। ইয়া ভাই, আপনি যেটা বলছেন সেটা হইলো যে তো একাধিক প্রার্থী আমার থাকবে, একাধিক এজেন্ট থাকবে না, কারণ আমি তো ওই যে আপনি যার নির্বাচনী প্রচারে ছিলেন, আপনি প্রধান এজেন্ট যাচ্ছিলেন, আমি করিম দাঁড়াইছি এই যে নৌকা
দাঁড়াইয়া আমি আমার 3 জনকে আবার দাঁড়া করে দিছি এজেন্ট নেওয়ার জন্য, সুতরাং আমার তো একজনই এজেন্ট, বাকি 3 জনও ঠিক আছে, শোনেন ঠিক আছে, সেটা তো কিন্তু দ্বিমত করছি না আপনি আপনার তো- সাথে। একজনের জন্য শুনে দেখেন, আসি। আমি বলি, হ্যাঁ। আমি আপনার দ্বিমত করতেছি না। এটা যখন বড় দল থাকে 2টা 3টা, তখন এগুলো অটোমেটিক ওই যাই করুক না কেন ওই অ্যাকশনে গিয়ে কিন্তু প্রত্যেকে বাধাপ্রাপ্ত হয়। কারণ মোটামুটি নৌকা বলেন, ধানের শীষ বলেন, জামাত বলেন, এরা কিন্তু একটা শক্ত জায়গায় আছে এরা ওই জায়গায়। বরং এইটারও আপনি ইজি করতে পারেন। আমি একটা কমেন্টে পাইছি, একজনে লিখছে যে এই যে ভোট কেন্দ্রে যখন ভোট দিতে যাবে ফিঙ্গারপ্রিন্টটা তখন আপনি মিলিয়ে দেন, ফিঙ্গারপ্রিন্টটা মিলিয়ে তার বুথে ঢুকান একদম শুরুতে। না, আমি ক্লিয়ার না। না আপনি ভিতরে যাওয়ার পর হ্যাঁ। ফিঙ্গারপ্রিন্ট মিলায় না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ঢোকার সময় যদি আপনি জোট বাইন্দা ঢোকেন, না, জোট বেঁধে তো আমি আরে বলবো ভাই, না। আপনার না, flow- আপনি মূল পয়েন্টে রাজ্জাক ভাই বোঝেন নাই। না আমি বলছি না, যদি ফ্লোটা যদি আপনি ঠেকাইতে চান, মানে না, সেখানে- রাজনীতি ভাই, আপনি ব্যাপারটা বোঝেন নাই। ধরেন একজন প্রার্থী, ধরেন হ্যাঁ আমি পোলিং সেন্টারে আমার এজেন্ট বাড়ানোর জন্য আমি 3টা ও না, ডামি, আমি ওই ভোটে 5টা যাচ্ছি ডামি, না, আমি ওইখানে এখন যাচ্ছি না। আমি হচ্ছে যে ভোটটাকে শুদ্ধ করার জন্য ও, শুদ্ধ আপনি তো করা তো- ফিঙ্গারপ্রিন্ট নেন, ফিঙ্গারপ্রিন্ট নেন তো ফাইনালি এনআইডি দিয়ে। হ্যাঁ। আপনি যখন ঢুকবে তখনই তাকে চেক করে ঢুকাইতে হবে তার ফিঙ্গারপ্রিন্ট মোতাবেক সে ভোটার আছে কিনা। আপনি একেবারে ভিতরে গিয়ে যখন চেক করেন, ওখানে কিন্তু একটা জায়গায় আমরা নিজেরা নিরীহ লোকগুলো গিয়ে দেখি কি হয়। ওখানে গিয়ে দেখবেন আপনি ইউ আর ভেরি মাচ ইনফ্লুয়েন্স, আপনার চারিদিকে যে অ্যারেঞ্জমেন্টটা থাকে আপনি এর বাইরে যেতে পারবেন না। আপনি ঢুকাবেন মেপে একেবারে সব ক্লিয়ার করে তারপর আপনি ঢুকান, জেনুইন আমি ভোটার মনে হয় সবকিছু মিলাই। একটু অন্য প্রসঙ্গে একটু যাই। এইবার এই আসেন অন্য প্রসঙ্গে যাবেন আপনি। আরেকটা জিনিস আপনাদের বলে দিই, জি, আপনি আমরা ইলেকশন নিয়ে অনেক কথা বলছি, হ্যাঁ। আমরা কিন্তু এ পর্যন্ত নিশ্চিত করে বলতে পারি বহু প্রার্থীর নমিনেশন ফর্মের সব কলাম আপনাকে ফুলফিল করতে হবে, কোনো মাপ নাই। ইতিমধ্যে আমরা দেখছি টিভিতে যেগুলো শো করছে কে কোথায়, এই যে প্রত্যেকটা ফর্মের প্রতিটা কলাম ফুলফিল না করলে তার প্রার্থীটা বাতিল হবে। এরকম বহু ফর্ম এখনো আছে যেখানে পুরা ফুলফিল করা হয় নাই। কেন সেগুলো বাতিল হচ্ছে না আমার মনে হয় আমরা এই জানতে প্রশ্নের চাই। না, উত্তর আরো- আমি এই প্রশ্নের আরো উত্তর একটা আজিজ ভাই কথা বলি, আপনার কাছ ধরেন থেকে নিব। অনেক প্রার্থী ডুয়েল সিটিজেনশিপের জন্য ওইটাই তো তার fulfill membership করে চলে নাই। গেছে। হ্যাঁ। আপনি যে এই যে প্রবাসীদের ভোটার বানিয়েছেন, আমি তো আরটিভিতে টকশোতে গিয়ে দেখলাম, আমি দেখলাম যে আমেরিকান এক সিটিজেন সে আবার ভোটার হয়েছে, সে ভোট দেয় কি করে তাকে? না, এই আপনি যে কথা বলছেন এই পার্টির সময় কম, আমরা সংক্ষিপ্তভাবে আরও একটি বিষয় ছিল, আমি আপনার এই আলোচনা শেষ করলে আমি একটু অন্য আলোচনা যেতে চাই। সেটি হচ্ছে এই আজকে ইইউর পর্যবেক্ষক মিশন মানে ঢাকায় এসছে, তারা বিভিন্ন জায়গায় দেখা করছে এবং সেখানে গিয়ে তারা দুটো জিনিসের উপর খুব গুরুত্ব দিচ্ছে। এক হলো বলছে আগামী নির্বাচনে ভোটারদের আস্থা ও বিশ্বাস আগামী নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শুনতে চাই এই আপনি বিষয়টা। ঠিক নেগেটিভ পয়েন্টটাই উত্থাপন করছেন। আবার এও বলছে যে 20 তারিখে ক্যাম্পিং শুরু হবে, ইলেকশনের আগ মুহূর্তে ছাড়া পুরা কমেন্ট করা ঠিক হবে না, হ্যাঁ। এটাও বলছে। অর্থাৎ নির্বাচনটা শুরুই হয় না, উনি এই পয়েন্টে তারিখে। আপনি যেটা বলছেন বলছে ঠিক আছে, বলছে এই পয়েন্টে যে বিশেষ একটি দলকে সুযোগ দেওয়া হচ্ছে কিনা এই প্রশ্নের উত্তরে আপনি যেটা বললেন সেটা বলেছেন। হ্যাঁ, জি, তো এখন প্রশ্ন হচ্ছে, ধরেন আপনি যদি রিকশাওয়ালাকে ওঠেন, এখনো বলে নির্বাচন হবে, তো বলে কিন্তু কারণ হচ্ছে ওই যে ডক্টর মোহাম্মদ ইউনূস তবে কিন্তু যদি ছাড়া কথা বলে নাই, এখন আর এত কিছু বলতেছে, বাদ ছেড়ে দিছে, তাও কিন্তু মানুষের ভিতরে সন্দেহ যাচ্ছে না। এটা হলো সৃষ্ট সন্দেহ। কিন্তু আমি মনে করি যে এখন সরকারের পক্ষ থেকে, ইলেকশন পক্ষ থেকে আমরা বিতর্ক করতে পারি, আলোচনা ওই ভূত দেখার মতো করতে পারি, কিন্তু তারা নির্বাচন করতে চায়, এটা ঠিক। অভ্যুত্থানের শক্তির ভিতরে আপনার ইয়ে আছে, বিরোধ আছে। আরেকটি বিষয় আমি কারা আপনি করতে চায় নির্বাচন শেষ বলেন? করলে একটু সরকার ইলেকশন সরকার চায়। জি, একটু রাজ্জাক ভাই শুনি। নিয়মের প্রশ্ন আনলে তো সরকার নির্বাচন চাওয়ার কেউ না, ইলেকশন কমিশন নির্বাচন করবে, তফসিল দিছে, নির্বাচন হবে। আবার না না আপনি আবার একই তারা তো কথা কথা ভাই। না, আপনি- আমি বলছি, আপনি- election সরকার না, দিতে চায়, আমার- আগে দিতে চায় নাই। 5 দিয়ে হাঁটিয়ে গেলে কেন? আপনি সরকার তো আজীবন সেই কবেই থাকেন, বলছে, 5 বছর থাকেন, কবেই তো বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন এই করে। হবে, কবেই তো বলছে। তবে কিন্তু কিন্তু নির্বাচনের যদি যে কিন্তু পরিস্থিতিটা, ছিল। নির্বাচনের পরিস্থিতি যেটা ওই লন্ডন থেকে যেই কথা কোন সময় তবে কিন্তু না না, সৌদি ছাড়া যদি বলে উনি যে নাই। কথাটা বললো যে প্রশ্ন করে, হ্যাঁ নির্বাচন হবে তো, সেই প্রশ্ন আছে। কিন্তু আমি একটা জিনিস সিম্পল বলি, আমাদের
বিএনপির তারেক রহমান সাহেবের কিন্তু একটা উত্তরাঞ্চল ভিজিট ছিল, জি 11 তারিখে শুরু হওয়ার কথা। কিন্তু এইটা নির্বাচন কমিশন অনুরোধ করছে 20 তারিখের পরে স্থগিত করতে বলছে। না 20 তারিখের পরে করছে কি, এখন কি প্রচারণা নিষেধ? হ্যাঁ না। নিষেধ, হ্যাঁ নিষেধ। যদি নিষেধ হয় তাহলে প্রোগ্রাম দিব কেন আমি? অফিসিয়ালি না উনি তো কোনো প্রচারণায় মানে প্রচারণায় যাচ্ছেন না, উনি ভিজিটে যাচ্ছেন। কিন্তু ভিজিটে যাইতে উনি গেলে যে পরিমাণ আমি যে জিনিসটা Exactly, বুঝাইতে জমায়েত চাচ্ছি, হবে, আমি জি, যে জি। জিনিসটা- হবে। আমি ওনার যাওয়া না যাওয়া প্রোগ্রামের দোষ গুণ ধরছি না, কিন্তু এটা এখানে- নিরাপত্তার ইস্যু আনছে এখানে। মানে দেশের যে পরিস্থিতি, তাতে ওনার যে একটা নিরাপত্তার ব্যাপার আছে, এই যে না মুভ করবেন, নিরাপত্তার বিষয় না। জি জি না, বলেন, না, আপনি শেষ আচরণ কেন বিধিকে বলছেন? কেন্দ্র করেই বলছে। আচরণবিধি কিন্তু পাশাপাশি কিন্তু নির্বাচনে এই ইয়েরাও বলছে মানে সামগ্রিক যে পরিবেশ আমাদের এই যে তার নিরাপত্তার বিষয়টা দেখছে। আমি এটা দিয়ে বুঝাইতে চাচ্ছি যে আমাদের যে প্রশাসনিক নিরাপদ পরিবেশ পরিস্থিতিটা এখনো যে এনশিওর্ড হয় নাই, নিরাপদ হয় নাই। নির্বাচনের প্রার্থী বলেন, তা প্রচারণার ক্ষেত্রে বলেন, বা হেভিওয়েট যারা আছে, প্রত্যেকের জন্য বোধহয় একটা ঝুঁকিপূর্ণ ভাব রয়ে না, গেছে। না আমি আপনার সাথে একদম কমপ্লিট মানে ডিসএগ্রি করছি। নির্বাচন কমিশনের এই সময় তাকে প্রচারণা থেকে মানে এই সফরে যেতে অনুরোধ করেছেন, শব্দটা কোট আনকোট অনুরোধ করছেন, এটা নিয়েও বিভিন্ন দল মানে আপত্তি তুলেছে। আপনি যেটা বললেন যে একেবারে নিরাপদ আছে, যে কথাটা আপনি বললেন, না না প্রশাসন- নিরাপদ আছে বলি না, আমি তো বলছি সেই যে আমি আপনাকে সেই জিনিসটা বুঝাচ্ছি। নিরাপত্তার জন্য সফর বাতিল করার জন্য বলে নাই। নিরাপত্তার জন্য বাতিল করতে পারে, তার সাথে আলোচনা এই বিষয়গুলো আসছে, সামগ্রিক পরিস্থিতিটা আসছে, আচ্ছা। পুরো পরিস্থিতিটা আসছে। আমি সেটা বলছি, কারণ আমি আপনাকে একটু আগে সুরভির কাহিনীটা বুঝাইলাম জি। যে কে ম্যাজিস্ট্রেট না কে না ক্লিয়ার 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 না, তার মানে যে প্রশাসনটা না প্রশাসনটা তো যাচ্ছে তাই অবস্থায় আছে। সেক্ষেত্রে আরেকটা বিষয় আমি প্রশাসনের আরেকটা জিনিস ক্লিয়ার করি, একদম পরিষ্কার। আপনি জানেন নির্বাচন কমিশনের কোনো প্রশাসন নাই, সব প্রশাসন কিন্তু নির্বাহী বিভাগের প্রশাসন। হ্যাঁ তাই তো তো থাকবে। নির্বাহী বিভাগের প্রশাসন দলীয় প্রশাসন। মানে কেমন করে দলীয় প্রশাসন? আওয়ামী লীগের হ্যাঁ? আওয়ামী লীগের আওয়ামী লীগ দীর্ঘ চলে গেছে তো রাখেন অনেক আওয়ামী আগে। লীগ 17 বছর আগে গেছে, এখন করলে ভাই হবে? 17 বছর আগে গেছে ঠিক মানে করতে পারেন না কেন সরকার? আরে ঠিক কথা করতে- বলতে দিবেন তো, আমি তো বলছি আপনি তো বলতেছেন ভাই। 17 বছর আগে আওয়ামী লীগ গেছে না 1 বছর আগে গেছে, 17 মাস আগে গেছে। 17 মাস আগে গেছে। হ্যাঁ, সেটা তা বুঝতে আপনি পারছি। গেছে, ভেঙে আপনি যে গেছে। প্রশাসনটা আছে সেই প্রশাসনটা কার? আপনি যদি ইতিহাস জানেন তাহলে তোর কথা বলবেন না। পার্টি ডিমান্ড করছে লটারির মাধ্যমে প্রশাসন সাজানো। আরে ভাই, করে লটারির দিচ্ছে মাধ্যমে লটারি। যান না আপনি। লটারি করে বসায় লটারির মাধ্যমে দিচ্ছে। কোনটা? তে দোষটা আরে ভাই, সরকারের সুনামগঞ্জেরটা কথা কুমিল্লা, কুমিল্লারটা চিটাগাং যাবে লটারির মাধ্যমে। এটা তো পার্টি রাজ্জাকি তো ভাই, দাবি শেষ করছে। করি। রাজ্জাকি ভাই আমি একটু শুনি কি শেষ করার ছিল সরকারের। এই তো সরকারের কি করার ছিল, সেটার জন্য যা করার সংস্কার যা কিছু আছে কিছুই তো হয় নাই। তার মানে আমরা তো ওই নির্বাচনেই যাচ্ছি, যেই নির্বাচন প্রশাসন আপনাকে যেভাবে করে দিবে আপনি ঠিক সেই সুতরাং প্রশাসন ডিসাইড করবে কে পাওয়ারে যাবে। না আমি আমার আপনি মনে হয় দ্বিমত আপনি করতে ক্লিয়ার পারেন। ক্লিয়ার একটু শুনি। আপনি দ্বিমত করতে পারেন। সুগল মানে তাসিন আপনি বলেন যে আবার আলোচনা আরেকটু আসতেছে। ভেঙে দেই, জি। কে পাওয়ারে যাবে সিঙ্গেল মেজরিটির প্রশ্ন যদি আসে তাহলে ভোটাভুটি একটা কন্টেস্টের ব্যাপার থাকতে পারে, কিন্তু 2/3 মেজরিটি যদি কাউকে দিতে হয় তাহলে প্রশাসনিক নির্বাচন লাগবে। হ্যাঁ আপনি তো সব কিছু দিয়ে দিচ্ছেন, এখন তো খালি আমি দিয়ে দিলাম। গোনা বাকি। হ্যাঁ গোনা বাকি দিয়ে দিলাম তো আমি। না দেখেন আমি না, এখানে তাসিন, আমার কাছে আপনি ভিন্ন মত। আমি যে- এগ্রি করেন কিনা যে প্রশাসন নির্বাচন করে দিতেছে? না আমি এইভাবে এখন পর্যন্ত বলার সুযোগ আসলে তৈরি হয়নি। জি। আমাদের কাছে যেটা মনে হয় যে মানে স্টিল উই নিড টু সি যে আসলে আরো কতটুকু নিরপেক্ষতা তারা বজায় রাখতে পারে। নিরপেক্ষতা নিয়ে তো আমরা একটা প্রশ্ন ইতিমধ্যে জি। আমাদের রাজনৈতিক ময়দানে আছেই। আর ইলেকশন কমিশনের আসলে যেই বিষয়টা আসলে তারেক রহমানের ভিজিটকে কেন্দ্র করে এসছে, সেটা দেখেন এটা উনি কিন্তু আপনার এই পুরো ভিজিটের শিডিউলটা তিনি কিন্তু প্রচার করেছিলেন, দিয়েছিলেন আর কি অফিসিয়ালি। জি। আপনি দেখবেন উনি অনেকগুলো পথসভা সেখানে রেখেছিলেন, টাঙ্গাইল থেকে শুরু করে সিরাজগঞ্জ না আদার্স। তো এটা আসলে একটা নির্বাচনী প্রচারণার মতনই হয়ে যাচ্ছিল। কাজেই আমার কাছে মনে হয়েছে যে তাকে, যেহেতু এটা আচরণবিধির সাথে সাংঘর্ষিকতা আছে, তাকে ইলেকশন কমিশনের পক্ষ থেকে তাকে জানানো হয়েছে এবং তিনি সেটাকে হয়তো শ্রদ্ধা জানিয়েছেন। এটা আমার কাছে মনে হচ্ছে। আর আপনি যদি মাঠের বাস্তবতার দিকে তাকান, দেখেন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, মানে খুবই মানে স্যাটিয়ারিক আর কি। যেমন আমরা দেখছিলাম যে কোনো একটা পার্টিকুলার কনস্টিটিউয়েন্সিতে সেখানে বিএনপির প্রার্থিতা বৈধ হলো কি হলো না সেটার ডিসি ঘোষণা করছিলেন। তো ঘোষণার সাথে সাথে ওখানে লোকজন সবাই তালি বাজাচ্ছে। তো খুব সারপ্রাইজিংলি আমি দেখলাম যে ওই স্ক্রিনের মধ্যে পুলিশ কর্মকর্তারাও তালি বাজাচ্ছেন। দেখছি তো দিস ইজ হাউ বেসিক্যালি উই আর মানে গোয়িং।
এখন অবস্থা যদি এরকম হয়, পুলিশ কর্মকর্তাদের যদি নিরপেক্ষতাটা যদি এই পর্যায়ে থাকে, এটা অভ্যাস হয়ে তাহলে গেছে গত 17 বছরে। নাচতেও দেখছি, আমি তো নাচে নাই, তালি দিছে। তাইলে তোর কথা অবস্থাটা চলে যদি না। এই সব জায়গাটাতে যদি থাকে, আমরা এইভাবে লাইটলি নিয়ে নেই না, তাহলে তোর কথা অবস্থাটা চলে না। যদি এই পয়েন্টে থাকে, তাহলে আমাদেরকে এই প্রশাসনকে প্রশ্ন করতে হবে এবং এই সরকারকে প্রশ্ন করতে হবে যে সরকার আসলে নিরপেক্ষতা বজায় রাখতে পারবে কিনা, এবং এই প্রশাসন আসলে ওই জায়গাটাতে ফাংশন করতে পারবে না। কোন একটা পার্টিকুলার কোন একটা মিটিংয়ে আমি একটা ওপিনিয়ন দিতে গিয়ে আমি বলেছিলাম যে দেখেন, এখন বাংলাদেশে জনগণের মধ্যে একটা অ্যাওয়ারনেস ডেভেলপ করেছে। আমাদের কাছে একটা প্রশ্ন হতে পারে যে আচ্ছা ঠিক আছে, এখন প্রশাসন তো আসলে ওই সময়টা আমাদের কাছে নাই, যে সময়টা রিফর্মের জন্য আমরা 17 মাস পেয়েছিলাম, ওই 17 মাসে তো আফটার অল হচ্ছে আমরা একটা হোয়াইট এলিফেন্টের মতন একটা গতি দেখেছি। মানে দে ওয়ার ডুইং জাস্ট নাথিং বাট সাম স্পিচ, হ্যাঁ, কিছু গ্লোরিয়াস, কিছু ড্রিমি, কিছু ক্যালকুলেশন অ্যান্ড ইকুয়েশন তারা দেখিয়েছে আমাদেরকে। এখন ওই পয়েন্ট থেকে দাঁড়িয়ে আসলে আমরা কি করতে পারি, বা কোন জায়গাটা আসলে আমরা ইকুয়েশনটা আমরা মিলাতে পারি, সেই জায়গাটাতে একটা বড় ইকুয়েশন হচ্ছে, আপনি দেখেছেন যে রিসেন্টলি 5টা পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচনগুলো হয়েছে, 5টা পাবলিক বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলোতে কিন্তু সাধারণ ছাত্রছাত্রীরা সেই ভোট কেন্দ্রগুলোকে পাহারা দিয়েছে এবং তারা একেবারে লাস্ট কাউন্ট পর্যন্ত স্ট্যান্ড বাই ছিল। এখানে কিন্তু একেবারে নিরপেক্ষ, যে সর্বোচ্চ নিরপেক্ষ যেই ছাত্র, যে প্রথমবারের মতন ডাকসু জকসুতে ইলেকশন দিয়েছে, ভোট দিয়েছে, সেও কিন্তু স্ট্যান্ড বাই দাঁড়িয়েছিল। এই দাঁড়ানোটা সাদিক কায়েমের পক্ষে বা আবিদের পক্ষে ছিল না, এই দাঁড়ানোটা ছিল তার ভোটের পক্ষে। কাজেই আমি আজকের এই টকশোতে যারা দেখবেন সামনে, তাদের কাছে এই মেসেজটা আমি পৌঁছাতে চাই যে দেখেন, আমরা প্রশাসনের উপর আস্থা রাখতে চাই, কিন্তু আপনি কাউকে ব্ল্যাঙ্ক চেক দিয়েন না। আপনার ভোট 17 বছর পর এসেছে আপনার দোরগোড়ায়। আপনার কাছে 17 বছর পর, আপনি অনেক সংগ্রামের পর আপনি এরকম একটা আপনি ভোটের সাক্ষী হতে যাচ্ছেন। আপনি আপনার ভোট দেবেন এবং এই ভোটের সিকিউরিটির জন্য আপনি শেষ অবধি সেখানে দাঁড়িয়ে থাকবেন। আপনি দেখবেন, অবশ্যই সেখানে বলতে ভোট কেন্দ্রের ভেতরে না, এটা আমি মনে হয় আপনি দেখবেন না, মানে ভোটের clear, ভেতরে শেষের দিকে না। আছে কাজে একদম আপনাকে সময়। আপনার ভোটের পাহারাদার হতে হবে। আমি লাস্ট লাইনটা এইভাবে বলি, আপনাকে আপনার ভোটের পাহারাদার হতে হবে। আপনি কাউকে ব্ল্যাঙ্ক চেক দেওয়ার দরকার নেই। দেখেন, এই ফিল্ডে যারা আজকে খেলতে নামছে, তারা প্রত্যেকেই মজলুম ছিলেন। এই ফিল্ডে যারা খেলতে নামছে, আপনি তারেক রহমানের দিকে তাকান, জামাতের দিকে তাকান, অথবা এনসিপির দিকে তাকান, বা আদার পলিটিক্যাল পার্টিসগুলোর দিকে তাকান। যদি আমি স্বৈরাচারীর দোসর জাতীয় পার্টিকে আলাদা রাখি, তারা স্বতন্ত্র একটা নির্বাচনের একটা পায়তারা করছে, সেটাকে যদি আমরা বাইরে রাখি, এই প্লেয়াররা প্রত্যেকেই মজলুম প্লেয়ার ছিল। কিন্তু এই মজলুমরা যাতে জালিম হয়ে উঠতে না পারে, সেই সিকিউরিটিটাকে, আপনার সিকিউরিটিকে আপনাকে ইনশিওর করতে হবে। এটি বলার জন্য খুব ভালো যে ভোটাররাই পাহারা দেবে, না, দিতে পারবে, কিন্তু অবশ্যই না, দিতে পারবে। না ক্লিয়ার। কিন্তু না, প্রশাসন ভালো। যদি দুর্বল থাকে, প্রশাসন যদি না, পক্ষপাতিত্বের শোনেন, ভূমিকায় থাকে, তাহলে কি হবে? না, একদমই একটু সংক্ষেপে বলুন। প্রশাসন ক্যাডার একটা, তাদের এই প্রশাসন ক্যাডার সারা প্রশাসন চালায়, বাংলাদেশের মিনিস্ট্রি সহ সব চালায়। এর বাইরে 25টা ক্যাডার আছে। 25টা ক্যাডার থেকে আপনি বেছে যদি নিরপেক্ষ নিতেন আগেই, নিয়ে যদি এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি প্যাটে যদি 7 দিনের ওরিয়েন্টেশন ট্রেনিং দিতেন, ডিসিওতে তো আইনস্টাইন লাগে না, তাদের বসায় দিতেন ঠিকই। কারণ হচ্ছে সমস্যা একটাই, যে আপনি অন্য প্রশাসনের ক্যাডারের বাইরে যদি কাউকে দেন, প্রশাসন ক্যাডার আইনশৃঙ্খলা বাহিনীকেও হেল্প করবে না, তাকে কোঅপারেট করবে না। এই জন্য আপনি ডিসি বানায় দিতে হবে। আপনি পারলেন না কেন? আপনি বাইরে তো লোক ছিল, তারপরে ধরেন আপনি তো রিপোর্টার, আপনি ভোট দেন নাই। আমার রিপোর্টার, এটা কি তাফালিং পার্টি কম? একটা সমস্যা হয়েছে বলেন, আমি চেয়ারম্যান, না একটা অনিয়ম তুলতে পারছেন না, সেটা তো তা মানে আজিজ আপনি ভাই, প্রেশার আমাদের থেকে, ভোটার কম। না, আমি বলতে চাচ্ছি যেখানে আপনি প্রেশার থেকে হায়ার করেন, সেই আপনি 25টা এর থেকে হায়ার করেন, অন্য ক্যাডার আছে, তারা তো শিক্ষিত। অ্যাডমিন ক্যাডারে ডিগ্রি পাস হলে অ্যাপ্লাই করা যায়, অন্য ক্যাডারগুলো সব মাস্টার্স লাগে। জি, আপনি clear। এটা ঠিক করলেন না কেন? জি, এখন ওটা আবার ঠিক হয়ে শেষ যাবে। করতে হবে। ইলেকশন আমি কমিশনের একটু- কিছু হ্যাঁ। স্টাফ আছে, ওটা ঠিক তাদের হয়ে দিলে যাবে। তো প্রশাসন হেল্প করবে না। আচ্ছা, আমি একটা জি, সিম্পল কথা জি। বলি। ভোটগুলা মানে যখন, রাজীব ভাই, আপনি একদম হ্যাঁ, শেষের কথা ভোটগুলা বলবেন যখন সংক্ষেপে। বুথের মধ্যে পড়ে, তারপর তো বুথগুলো এক জায়গায় রাখা হয়, কাউন্ট করবে, সাথে সাথে তার কাউন্টিং শুরু হয় না। কাস্টোডিয়ান কারা? আমরা 4 জন কাস্টোডিয়ান। ওই সময় আমি ভরে দিলে আপনি ঠেকাবেন কেন? আমারে বুঝান। না, এইটা আপনি একদম না, আমরা বুঝাই দিতে না, হবে। আমরা গড়- ভোট আমরা দিলে পাহারাদাররাই করে। এখন আরে সেটার ভাই, সুযোগ আপনি নাই তো। আপনি না, ইঞ্জিনিয়ারিং এটা- বলতে যেটা এটা সুযোগ কমে আসছে। রাখেন, আপনি তাহলে বুথ ওপেন রাখেন, ট্রান্সপারেন্ট এর ভিতরে রাখেন, সিকিউরিটির ব্যবস্থা করেন, দেখবে, বাইর করবেন, গুনবে, লোক থাকবে, সেটা হয়? আপনি তো ঘোষণা রেজাল্ট পান। সেটাও বলছি, শোনেন,
সেটা বলছে আপনি যে result পান সেটা। ভারতে সকল দলের এক মাস ব্যাপী নির্বাচন representative হয়। সেখানে থাকবে। আপনি দেশটা ভাগ করে আপনি নিলেন, তখন আমাকে Good টকশোতে protection বলছিলাম করেন। আপনি আর্মি গার্ড রাখেন, সব গার্ড রাখেন, বাক্সা এক জায়গায় দিয়ে কোনেন, আজিজ কয় ভাই, কি কয় যে এটা বিশ্বাস করা যাবে না কাউকে। আজিজ ভাই। আরে ভাই, বিশ্বাস যদি না থাকে, কাউকে তো কাউকে- অনাস্থা যদি না না থাকে, না আজিজ তাহলে ভাই, সমাধান পাবেন না। মৌলিক পার্থক্য ভারত এবং আমাদের মধ্যে এটাই যে তাদের এক মাস ব্যাপী নির্বাচন হয়, ওই যে মানে ইভিএম মেশিন যেই ট্রেজারিতে রাখে, তাদের অনেক অভিযোগ এসছে, কিন্তু এই অভিযোগ এখন পর্যন্ত আসে নাই যে ওই মেশিনটা ডিসি সাহেব, ইউনো সাহেব ওইটা টেম্পার করছে। মানে টেম্পার করছে, এই অভিযোগ আসে নাই। আমাদের একজন ডিসি, একজন ইউনো দেখেন যার কাছে আমি ভোটের বাক্স রাখবো, এক মাস পর খুলবো, আমার কোন রাজনৈতিক দল এই কথা বলবে না, বলেন তো? আমি বলার পরে রাজনৈতিক দলের লোকই বিরোধ করছে ভাই, যে আপনি এটা সম্ভব বেড়ায় না। যদি ক্ষেত আমি খায়, বলি, পাহারাদার সংসদ যারা, ভবন খালি তারাই আছে, তো করে এই কাজটা। ওখানে বাক্স এনে সব ঢুকান, চারপাশে দলগুলোর যারা ইলেকশন করছে তারাও থাকুক, আর্মি পুলিশ সব গার্ড দিয়ে ওটা সিট করেন, দেশটাকে চার পাঁচ ভাগ করেন, এই ভাগ করে আমার ইলেকশন মনে করেন। হয় আজকে আর সময় না নাই। ঠিক তবে আছে, ওইটা ঠিক আছে। ওই যে এই কয় না কথা যে সত্য যে রাষ্ট্রপতির হত্যা করছে, হত্যা করে কি বাইরের লোক গিয়ে, না তার পাশের গার্ড গুলাই? আমি মনে হয় একদম ক্লিয়ার। অর্থাৎ বেড়ায় যদি ক্ষেত খায়। আলোচনা আরো কিছু কথা ছিল। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, জনাব এম এ আজিজ এবং তাহসিন রিয়াজ, আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভ সন্ধ্যা।